বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে গণিত বইয়ের অনুসরণী 12 141 পৃষ্ঠার সমস্যাসমূহের সমাধান। আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো আমরা সমস্যাসমূহ সমাধান করি। অনুসরণী 12 প্রথমে রয়েছে নিচের মাসগুলোর দিন সংখ্যা লিখো। আমরা জানি বাংলা বছরের 12 মাসের ধারাবাহিকভাবে প্রথম 5 মাস হচ্ছে 31 দিনের, পরবর্তী 7 মাস হচ্ছে 30 দিনের। তো প্রথম 5 মাসের মধ্যে রয়েছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। এই জন্য শ্রাবণ মাস হচ্ছে প্রথম 5 মাসের মধ্যে, শ্রাবণ মাস হচ্ছে 31 দিন, ভাদ্র মাসও হচ্ছে প্রথম 5 মাসের মধ্যে, ভাদ্র মাস 31 দিন, অগ্রহায়ণ মাস পরবর্তী 7 মাসের মধ্যে, অগ্রহায়ণ মাস হচ্ছে 30 দিন, চৈত্র মাস পরবর্তী 7 মাসের মধ্যে, চৈত্র মাস হচ্ছে 30 দিন। অর্থাৎ বাংলা বছরের প্রথম 5 মাস হচ্ছে 31 দিন, পরবর্তী 7 মাস হচ্ছে 30 দিনের। এরপর হচ্ছে ইংরেজি এপ্রিল। আমরা জানি ইংরেজি মাসের 4টা মাস হচ্ছে 30 দিনের, সেটা হচ্ছে এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মুখস্থ করে নিবে এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর, ইংরেজি এই 4 মাস হচ্ছে 30 দিনের, বাকি মাসগুলো হচ্ছে 31 দিনের। শুধুমাত্র ফেব্রুয়ারি 28 অথবা 29 দিনের হয়। তাহলে এপ্রিল হচ্ছে 30 দিনের, জুলাই হচ্ছে 31 দিনের, আগস্ট হচ্ছে 31 দিনের, ডিসেম্বর হচ্ছে 31 দিনের। তারপরে 2 নম্বর সমস্যার মধ্যে রয়েছে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 4টি সমস্যা দেওয়া আছে, চলো আমরা সমস্যাগুলো সমাধান করি। 1 নম্বর সমস্যাটি হচ্ছে 25শে বৈশাখ এর 20 দিন পরের তারিখটি কি? অর্থাৎ আমরা 25শে বৈশাখের আরও 20 দিন পরের তারিখটি সম্পর্কে জানতে চাচ্ছি। তাহলে আমরা এই জন্য 25-এর সাথে যেহেতু আরও 20 দিন পরের তারিখ জানতে চাচ্ছি, তাহলে এই জন্য আমরা 20 যোগ করব। 20 যোগ করলে মোট হচ্ছে 45 দিন। এই 45 দিনের মধ্যে যেহেতু বৈশাখ মাসটা রয়েছে, 25শে বৈশাখ পর্যন্ত রয়েছে, তারপরে সামনে আরও 20 দিন পুরো বৈশাখ মাসে আছে। এই জন্য আমরা বৈশাখের 31 তারিখ, বৈশাখ মাস 31 দিনের 31শে বৈশাখে বাদ দিয়ে দিলে সামনে আরও রয়েছে 14 দিন। তাহলে বৈশাখের পরে হচ্ছে জ্যৈষ্ঠ মাস। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 14 জ্যৈষ্ঠ। 2 নম্বর সমস্যাটি হচ্ছে 25শে জুনের 49 দিন পরের তারিখটি কি? যেহেতু আমরা 25শে জুনের আরও 49 দিন পরের তারিখটি জানতে চাচ্ছি, এই জন্য 25-এর সাথে আরও 49কে যোগ করে দিব। যোগ করলে হচ্ছে 74। আমরা 74 দিন পরের দিনটি সম্পর্কে জানতে চাচ্ছি। এই 74 দিনের মধ্যে সম্পূর্ণ জুন মাস রয়েছে, এই জন্য আমরা 74 দিন থেকে আমরা জুন মাসকে বাদ দিয়ে দিব। যেহেতু আমরা জানি জুন মাস হচ্ছে 30 দিনের, এই জন্য 30কে বাদ দিয়ে দিলে আরও 44 দিন থাকছে। তা আমরা জানি যে 44 দিনের ভিতরে জুন মাস শেষ হওয়ার পরে 44 দিন থাকছে। 44 দিনের ভিতরে আরও একটা মাস রয়েছে, জুনের পরে হচ্ছে জুলাই মাস, আর জুলাই মাস হচ্ছে 31 দিনের। এজন্য এখান থেকে জুলাইয়ের 31 দিনকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে তারও থাকতেছে 13 তারিখ, তো 13ই আগস্ট। পরবর্তী সমস্যাটি হচ্ছে 3রা মে মঙ্গলবার হয়, তবে 31শে মে কী বার? যদি দিন জানতে চাওয়া হয়, দিন জানতে চাইলে আমরা 3রা মে পর্যন্ত অলরেডি জানি 3রা মেটা হচ্ছে মঙ্গলবার। তাহলে আমরা 31শে মে কী বার সেটা বাইর করব। অর্থাৎ আমরা 3রা মের আরও 28 দিন পরের দিনটি সম্পর্কে জানতে চাচ্ছি। এই জন্য এখানে যে তারিখটা দেওয়া থাকবো 31 মে থেকে এখানে 3রা মে, যেহেতু আমরা অলরেডি 3রা মে সম্পর্কে জানি 3রা মে মঙ্গলবার, এই জন্য 3কে বাদ দিয়ে দিব, 3রা মেকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে হচ্ছে আরও 28, আমরা আরও 28 দিন পরের দিনটি জানতে চাচ্ছি। আর দিন বাইর করতে বললে অবশ্যই 7 দিয়ে ভাগ করতে হবে, কারণ 7 দিনে 1 সপ্তাহ হয়। প্রতি 7 দিন পর পরে প্রত্যেকটা দিন আবার পুনরায় ফিরে আসে, এজন্য 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করার পরে 4 বার ভাগ যায়, কোনো অবশিষ্ট না থাকে না। মনে রাখতে হবে যদি কোনো অবশিষ্ট না থাকে তাহলে 3রা মে মঙ্গলবার যেই দিন 31শে মেও একই বার হবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি 31শে মেও হচ্ছে মঙ্গলবার। আর যদি এখানে কোনো অবশিষ্ট থাকে, যতদিন অবশিষ্ট থাকবে ওই বার থেকে সামনের দিকে ততদিন গুনতে হবে। 4 নম্বর সমস্যাটি হচ্ছে যদি 1 অক্টোবর শনিবার হয়, তবে 31শে অক্টোবর কী বার? তাহলে আমরা 1 অক্টোবর সম্পর্কে জানি, 1 অক্টোবরটা হচ্ছে শনিবার। আমরা 31শে অক্টোবর সম্পর্কে জানবো, অর্থাৎ আরও 30 দিন পরের দিনটা সম্পর্কে জানবো। এই জন্য আমরা 31তম দিনটা সম্পর্কে জানবো, এর মধ্যে আমরা 1তম দিনটা সম্পর্কে জানি, এই জন্য 1কে বাদ দিয়ে দিলে আরও 30 দিন থাকে। আমরা আরও 30 দিন পরের দিনটি সম্পর্কে জানবো। আর দিন বাইর করার জন্য 7 দিয়ে ভাগ করতে হয়। 7 দিয়ে ভাগ করার পর আর অবশিষ্ট 2 রয়েছে। যত অবশিষ্ট থাকবে আমাদের যে দিনটি সম্পর্কে বলা আছে ওই দিনটি থেকে সামনে আরও তত দিন গুনতে হবে। তাহলে আমরা শনির পর আরও 2 দিন গুনবো, রবিবার, সোমবার। সুতরাং 31শে অক্টোবর হচ্ছে সোমবার। 3 নম্বর সমস্যার মধ্যে রয়েছে নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল? আমরা জানি ফেব্রুয়ারি মাস 28 দিনের অথবা 29 দিনের হয়। যদি সালটি অধিবর্ষ বা লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনের।
তাহলে আমরা কীভাবে বুঝবো যে সালটি লিফ ইয়ার বা অধিবর্ষ কিনা? যে কোনো সালকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ সম্পূর্ণ হয় অর্থাৎ কোনো অবশিষ্ট না থাকে তাহলে ওই সালটি হচ্ছে অধিবর্ষ, তখন ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনের। আর কোনো সালের শেষে যদি শেষের একক এবং দশক দুইটাই যদি শূন্য থাকে তাহলে সেখানে তাকে 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে ভাগ করলে যদি ওই সালটিকে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো সালটি হচ্ছে অধিবর্ষ। তা আমরা জানি 1200কে 400 দিয়ে ভাগ যায়, কারণ 400 3 বারে হচ্ছে 1200, তাহলে 1200 সালটি হচ্ছে অধিবর্ষ। এই জন্য 1200 সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনের। এর পরবর্তীতে হচ্ছে 1692 সাল। 1692 সালকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি 1692কে ভাগ করা হয় তাহলে 1692 সালটি নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ এই সালটিও অধিবর্ষ ছিল, যার কারণে এখানে ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনের। তারপর হচ্ছে 2010 সাল। 2010কে আমরা 4 দিয়ে ভাগ করব। 2010কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকি যায়, অর্থাৎ 2010 সাল 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। সুতরাং 2010 সালটি অধিবর্ষ নয়, যার কারণে 2010 সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনের। এর পরবর্তী সমস্যাটি হচ্ছে 2016 সালটি অধিবর্ষ ছিল। 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31 ডিসেম্বর 2016 কী বার ছিল? তা যেহেতু বলা আছে 2016 সালটি অধিবর্ষ ছিল, তাহলে আমরা জানি যে অধিবর্ষ হওয়ার কারণে ওই বছর ফেব্রুয়ারি মাস হবে 29 দিনের। আর আমরা জানি যে এক বছর সমান হচ্ছে 365 দিন। যেহেতু 2016 সালটি অধিবর্ষ ছিল, তাহলে 2016 সালটি হচ্ছে 366 দিন। যেহেতু আমরা 1 জানুয়ারি 2016 শুক্রবার অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখের দিনটি আমরা জানি, তাহলে আমাদের একদিন আমাদের জানা আছে, ওই দিনটা হচ্ছে শুক্রবার। তাহলে আমরা 31 ডিসেম্বর জানবো, অর্থাৎ বছরের একেবারে শেষ দিন জানবো। আমরা আরও 365 দিন পরের দিনটি কী বার হয় সেটা সম্পর্কে জানবো। আর আগে বলছিলাম যদি আমরা দিন জানতে চাই তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে আমরা বলতে পারবো যে এখানে ওই দিনটি কী বার ছিল। 7 দিয়ে যদি 365কে ভাগ করি তাহলে ভাগ যাচ্ছে 5 7 গুণে 35, 7 2 গুণে 14, অবশিষ্ট থাকছে 1। যদি অবশিষ্ট থাকে, যতদিন অবশিষ্ট থাকবে আমাদের যে দিনটি সম্পর্কে জানা আছে ওই দিনের পরে ততদিন গুনতে হবে। তাহলে 1 জানুয়ারি 2016 শুক্রবার, যেহেতু একদিন অবশিষ্ট আছে তাহলে 31 ডিসেম্বর হচ্ছে শুক্রবারের পরে একদিন গুনলে হচ্ছে শনিবার। তাহলে সুতরাং 31 ডিসেম্বর 2016 দিনটি ছিল শনিবার। এরপর প্রশ্ন হচ্ছে নিচের সালগুলো কোন শতাব্দীর? তা আমরা জানি প্রতি 100 বছরে 1 শতাব্দী হয়। তো 100 বছর হইলে 1 শতাব্দী, 100 বছর পার হয়ে সামনে যে কোনো এক বছর হইলেও সেটা পরবর্তী শতাব্দীতে যাবে, আর শতাব্দীকে ক্রমবাচক সংখ্যায় গুনতে হয়। যেহেতু এটি 108 সাল, তাহলে এখানে 100 বছর ক্রস করার পরে আরও সামনে গেছে, তাহলে একটা শতাব্দী শেষ হয়ে পরবর্তী শতাব্দী শুরু হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় শতাব্দী। এখানে 1015, তাহলে এখানে 1000 হওয়ার জন্য 10টি 100 প্রয়োজন হয়, তাহলে 110 বারে 1000 হয়, তাহলে এখানে 10 শতাব্দী শেষ হওয়ার পরে পরবর্তী শতাব্দী শুরু হয়েছে, তাহলে 11 শতাব্দী। যেহেতু ক্রমবাচক সংখ্যায় বলতে হয় আমরা বলবো 1015 সালটি হচ্ছে একাদশ শতাব্দী। তার পরবর্তীতে হচ্ছে 2001 সাল। 2000 পর্যন্ত হচ্ছে 120 বার, অর্থাৎ 20 শতাব্দী। 100টা 20 মিলি 2000 হয়। 20 শতাব্দী, 20 শতাব্দীর পরে যেহেতু আবার 1 সাল নতুন শতাব্দী শুরু হয়েছে, তাহলে আমরা বলতে পারি এটা 21 শতাব্দী। ক্রমবাচকে বলার কারণে এটাকে আমরা বলবো একবিংশ শতাব্দী। 6-এর ক নাম্বার সমস্যাটি হচ্ছে 10 বছরকে দিনে প্রকাশ করো, অর্থাৎ আমাদের অবস্থান হচ্ছে বছরে, বছরকে আমরা দিনে প্রকাশ করব, বছর থেকে দিনে আসব। বছরের সাথে দিনের সরাসরি সম্পর্ক নেই। বছর থেকে আমরা প্রথমে মাসে যাব, মাস থেকে তারপরে দিনে যাব। আমরা জানি যে উপর থেকে নিচের এককে যাওয়ার জন্য গুণ করতে হয়, তাহলে বছর থেকে আমরা প্রথমে মাসে যাব। আমরা প্রথমে লিখলাম 10 বছর। বছর থেকে মাসে আসার জন্য আমরা জানি এক বছরে হচ্ছে 12 মাস, এই জন্য 12 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে হচ্ছে 120 মাস। তারপর আমরা মাস থেকে দিনে আসব। আমরা জানি এক মাস সমান হচ্ছে 30 দিন। 30 দিয়ে গুণ করলে মাস থেকে দিন হয়ে যাবে। তারপর গুণ করলে গুণফল হচ্ছে 3600 দিন। সুতরাং 10 বছরে হচ্ছে 3600 দিন। 6-এর খ হচ্ছে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ। তাহলে আমরা প্রথমে 1000 ঘন্টা লিখলাম। 1000 ঘন্টাকে আমরা মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করব, অর্থাৎ আমাদের অবস্থান হচ্ছে এখানে ঘন্টায়। ঘন্টাকে আমরা
দিন এবং মাসে প্রকাশ করব। ঘন্টাকে মাস পর্যন্ত নিব। তো ঘন্টার সাথে মাসের সরাসরি সম্পর্ক নেই, ঘন্টার সাথে হচ্ছে দিনের সম্পর্ক। তাহলে আমরা ঘন্টা থেকে প্রথমে দিনে যাব, আর আমরা জানি নিচ থেকে উপরে যাওয়ার জন্য ভাগ করতে হয়। তাহলে ঘন্টা থেকে দিনে যাওয়ার জন্য ভাগ করতে হবে। মোট হচ্ছে 1000 ঘন্টা, এই জন্য 1000 ঘন্টাকে ভাগ করতে হবে। আমরা জানি একদিনে হচ্ছে 24 ঘন্টা, এই জন্য 24 দিয়ে ভাগ করতে হবে। 24 দিয়ে যদি 1000কে ভাগ করি তাহলে 41 বার ভাগ যায়, আর অবশিষ্ট থাকছে 16 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি যে 1000 ঘন্টায় হচ্ছে 41 দিন। 41 দিন হওয়ার পরে আরও 16 ঘন্টা থাকে। 41 দিন 16 ঘন্টা। এর পরবর্তীতে আমরা দিনে যাওয়ার পরে দিন থেকে এবার আমরা মাসে যাব। আমরা জানি দিন থেকে মাসে যাওয়ার জন্য এক মাসে হচ্ছে 30 দিন, আর নিচের একক থেকে উপরে যাওয়ার জন্য ভাগ করতে হবে। এজন্য আমাদের অবশিষ্ট আছে 41 দিন, অর্থাৎ 41 দিনকে আমরা মাসে প্রকাশ করব। মাসে প্রকাশ করার জন্য 30 দিয়ে ভাগ করতে হবে। 30 দিয়ে 41কে একবার ভাগ যায়, তাহলে হচ্ছে 1 মাস। অবশিষ্ট থাকছে আরও 11 দিন। তাহলে আমরা বলতে পারি 1 মাস, 41 দিন হচ্ছে 1 মাস 11 দিন 16 ঘন্টা। সুতরাং 1000 ঘন্টায় হচ্ছে 1 মাস 11 দিন 16 ঘন্টা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ।